তো তুমি আমার কলেজের তো টিচার ছিলে, তারপরে তুমি ছেড়ে দিয়েছিলে কয়েক বছর পর, দিয়ে তুমি এই গভর্নমেন্ট চাকরিতে জয়েন করো। ঠিক আছে, আমরা সিকিউরিটি পারপাসে বলছি না যে বিষয়টা কোথায় দাদা চাকরি পেয়েছে বা না পেয়েছে, কিন্তু আমি জানতে চাই যে ওইখানে মোটামুটি একটা ঠিকঠাক জব ছিল, সেই জবটা ছেড়ে দিয়ে তুমি গভর্নমেন্ট চাকরির জন্য পরীক্ষা দিয়ে ওই গ্রাইন্ডটা কেন করতে গেলে, বা তোমার লাইফের কি টার্গেট ছিল সেটার বিষয়ে যদি একটু বলো আমাদের। আচ্ছা, প্রথমত বিষয় হচ্ছে যে কেন ছাড়লাম, তার প্রথম কারণ হচ্ছে জব সিকিউরিটি, যেটা একটা প্রাইভেট ফার্মে মানে প্রাইভেট ইউনিভার্সিটিতে ছিল না। এটা প্রথম কারণ। মাইনে কম ছিল না, মানে আমি যা স্যালারি এখন ড্র করি তার ধারে কাছেই ছিল। মানে এখন যেহেতু একটু 4 বছর আমার হয়ে গেছে, বেড়ে গেছে, কিন্তু যখন ঢুকেছিলাম তখন গভর্নমেন্ট জবে যা মাইনে ছিল তার থেকে আমার ওখানে বেশি মাইনে দিত। আচ্ছা, তো মাইনের দিক থেকে কোনো খুব একটা আহামরি অ্যাট্রাকশন ছিল না। আচ্ছা, অ্যাট্রাকশন যেটা ছিল সেটা হচ্ছে সিকিউরিটি। মানে আমি দেখছি যারা সেই সময় ফ্যাকাল্টি ছিল তারা এখনো ওখানে ফ্যাকাল্টি আছে, তো অনেকেই আছে, মানে ওই ব্যাচটা প্রায় একই আছে। তেমন নয় যে তাদের চাকরি চলে গেছে, তাদেরও হয়তো স্যালারি বেড়েছে এবং ওদের ইনক্রিমেন্টটা ওখানে ভালো হয়, গভর্নমেন্টের থেকে বেশি বেশি করে ইনক্রিমেন্ট। প্রধান যেটা বিষয় ছিল সেটা হচ্ছে জব সিকিউরিটি। মানে কালকে যদি আমাকে তাড়িয়ে দেয়, এই একটা ভাবনা তো মাথার মধ্যে প্রাইভেট ফার্মে খুব কাজ করে। সেটা যতই টিচিং লাইন হোক, ইউনিভার্সিটি হোক, যাই হোক, মাথার মধ্যে এটা সবসময় স্ট্রাইক করে যে কালকেই আমাকে বার করে দিতে পারে, তখন আমি কি করব। আজকে আমার বয়স হচ্ছে 30 বছর, 40 বছর বয়সে যদি আমাকে তাড়িয়ে দেয়, তাহলে 40 বছর বয়সে আমি কোথায় কি খুঁজবো, আমার কাছে অপশান কি আছে। একটা টিচিং লাইনে অপশান হচ্ছে তখন নিজের কোচিং সেন্টার করা, এছাড়া কিন্তু খুব একটা অপশান আমার মাথায় তখন ছিল না। এখনও আমি যদি ভালোভাবে ভাবি যে কি হতে পারে, আমার মাথায় এখনও কোনো অ্যান্সার নেই। যদি আমি 28 থেকে 40 পর্যন্ত কোনো জায়গায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করি কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে, যদি 40 বছর বয়সে কোনো রিফট হয় ম্যানেজমেন্টের সঙ্গে এবং আমাকে ছেড়ে দিতে হয়, তাহলে আফটার 40, যেখানে আমার রেসপন্সিবিলিটি, ফ্যামিলি রেসপন্সিবিলিটি অনেক বেশি, আমি কি করব, আমার অপশন কি। আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আবার একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে যাব, সেখানে যদি আমার 60,000 স্যালারি হয়, যদি ওটাকে 55 করে দেয়, ওটা তো ওদের হাতে। আমি ধরে নিলাম 6 মাস আমার গ্যাপ হয়ে গেল, মানে একটা ইউনিভার্সিটি থেকে আমি ম্যানেজমেন্টের সঙ্গে রিফট কারণে আমি বেরিয়ে গেলাম, আবার আমি আরেকটা ইউনিভার্সিটিতে আমার 6 মাস চলে গেল। এই 6 মাস আমি কি করব, এই ভাবনাটা আমাকে হন্ট করেছিল। এবং আমি যে টাইমে ঢুকেছিলাম সেই টাইমটার মধ্যে করোনাও একটা বড় টাইম ছিল, ঠিক আছে। আমি 2018 ঢুকেছিলাম ওখানে, এবং তার 2 বছর পরেই করোনা এসছে। তো মানুষের মাথার মধ্যে তখন এটা একটা যথেষ্ট টাফ সিচুয়েশন। আর আমি এই গভর্নমেন্ট জবে ঢুকেছি 2021-এ, ঠিক আছে, করোনার মধ্যেই বলতে পারো। করোনাটা তখন একটু ইজ আউট, হ্যাঁ, মানে 20-তে আমরা ফেস করেছি, মানে সেকেন্ড ফেজ আমরা 21-এ ফেস করেছি যদিও, ঠিক আছে। আর আমার এই জবটার পরীক্ষাটা শুরু হয়েছিল 2018 থেকে। আচ্ছা, ঠিক আছে, মানে কলেজে ঢোকাকালীন তুমি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। কারণ আমার মনে হয়েছিল যে যখন খুশি বার করে দিতে পারে, তো এটা একটা ফ্যাক্টর ছিল, ইনসিকিউরিটিটা। হ্যাঁ, ইনসিকিউরিটি একটা ফ্যাক্টর ছিল। এবার যদি বলি যে এখন এই জবে কি ভালো আছে আর ওই জবে কি ভালো ছিল, এটা গভর্নমেন্ট জব, কাজ কতটা ভালো করছো তার উপর তোমার গ্রোথ নির্ভর করে না। আর ওখানে কাজ যত ভালো করছো সেটার উপর তোমার গ্রোথ নির্ভর করে। এবার যেহেতু গ্রোথ নির্ভর করে, তখন কাজটা আরো বেশি করে করতে ইচ্ছা হয়। ফলে আমার যে স্টুডেন্টের সঙ্গে একটা সম্পর্ক বিল্ড আপের জায়গায় আমার ইচ্ছা আসতো যে তাদের মেন্টালিটি বুঝতে চেষ্টা করি। আমার এখনো মনে আছে যে ফার্স্ট ডেতে যখন আমি লেকচার দিই, আমি আশ্রম থেকে পাস আউট, আমার অপোজিটেও একজন আশ্রমেরই বাচ্চা ছিল। তো যখন আমি তাকে ক্রস কোশ্চেনিং করি, তখন বললে, মানে তারই উত্তর যে দাদা তুমি কোথা থেকে পড়ছো। আমি বললাম আমি আশ্রম থেকে বলছি। বলছে ওই জন্যই আমাদের যে ল্যাঙ্গুয়েজ মানে ইন্টেলেক্ট ওটা ম্যাচ করছে, তাই জন্য তুমি আমাকে চাপ দিতে পেরেছো। এই উত্তরটা তার ছিল। আমার এখনো মনে আছে যে এই যে টিচিং লাইন, এটা খুব ভালো লাইন, মানে এটা
মানে মেন্টালি খুব একটা চ্যালেঞ্জিং নয়, এবং সোশ্যালি খুব অ্যাক্টিভ বলতে পারো, সোশ্যালি অ্যাক্টিভ এবং চিলড আউট একটা মানে একটা মানে পজিটিভ এনভায়রনমেন্ট। আমি এই এনভায়রনমেন্টটাকে কখনো নেগেটিভ বলি না। এটা মেন্টালি সুদিং, মানসিকভাবে বেশ একটা স্যাটিসফাইং জব। ঠিক আছে, এই যে আমি এখন কথা বলছি এগুলো সব আমার তখনকার ভাব, যেটা এখন ভাষা দিয়ে প্রকাশ পাচ্ছে। আমার সবসময় মনে হয় যে টিচিং ইজ এ গুড প্রফেশন, যদি ওই ইনসিকিউরিটিটা না থাকে। আমাকে এটা আমাদের সোশ্যাল স্ট্রাকচারের জন্য অবশ্যই। আমাকে যদি এখনই আবার ওখানে ব্যাক করিয়ে দেওয়া হয় এবং যদি বলা হয় যে 20 ইয়ার্স বন্ড, সিকিউর জব, আমি আবার ব্যাক করে যাবো। আচ্ছা, ঠিক আছে, কারণ আমার সবসময় ভালো লাগার একটা জায়গা, শুধুমাত্র অর্থনৈতিক কারণ যেটা আমাকে অন্যদিকে লিফট করিয়েছে। এবার আমি বলি যে গভর্নমেন্ট জব এটা স্ট্যাগন্যান্ট জব। গ্রোথ এখানে কাজের উপর ডিপেন্ড করে না, যেহেতু এর মধ্যে অনেক কিছু আছে, এর মধ্যে অনেক নেগেটিভ ফোর্স আছে যেটা না চাইতেও মানুষকে করতে হয়, এই সমস্ত জিনিসও আছে। যে ক্যারেক্টার মানুষের থাকে সেই ক্যারেক্টারটা অনেকভাবেই ভেঙে দেয় সেটা, কারণ যখনই আমাকে ফোর্সফুলি কোনো কাজ করতে বাধ্য হচ্ছে, তখন অবশ্যই আমার নিজের সত্তা সেইটার সঙ্গে একটা এগেইনস্টে যায় এবং গিয়ে তোমাকে সেই জিনিসটা একটা মানসিকভাবে একটা নেগেটিভ ক্ল্যাশ হয়। কিন্তু সবকিছুর মধ্যেই যদি বলি যে পার্সপেক্টিভটা কি, প্রধান পার্সপেক্টিভ আমি ওখানে কি চাই, মানে কিসের জন্য আমি এসেছি, জব সিকিউরিটি, সেটা এখানে আছে। তাহলে আমি যেটার জন্য এসেছি সেটা তো এটা দিচ্ছে, তাহলে এর শুধু ভালোটা নেবো খারাপটা নেবো না, এরকম তো হতে পারে না। এর খারাপটাও আছে, কামস উইথ প্যাকেজ। তো খারাপটাকেও মানিয়ে নিতে হয়, ভালোটাকেও মানিয়ে নিতে হয়, ভালোটা তো ভালো লাগে। তো আমি এই জন্য এসেছি। এবার যদি বলি সোসাইটি ভাবে গভর্নমেন্ট জব মানে একটা বিশাল কিছু, হ্যাঁ এটা মানে, এবং আমি এটা দেখেওছি, বুঝতেও পারি যে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে মানুষ গভর্নমেন্ট জব যদি কেউ পায়, মানে পড়াশোনা করে রীতিমতো কষ্ট করে পায়, অন্যভাবে পেলে তার কোনো ইয়ে থাকে না, এবং তার কথাবার্তাতে সেটা বোঝা যায়, মানে যোগ্য কিনা। একটা সেম ডিপার্টমেন্টে যদি 10টা ছেলে ঢোকে, 10টার মধ্যে যদি 5টা ছেলে খুব মেরিটোরিয়াস থাকে, আর 5টা ছেলে যদি এদিক ওদিক থেকেও পায়, ডিপার্টমেন্টের সবাই বুঝতে পারে যে এই 5টা এদিক ওদিক থেকে পেয়েছে, এবং তাদের কিন্তু খুব একটা এক্সপোজার হয় না, এবং তারা চায়ও না সেটা, কিন্তু এটা বোঝা যায়, ভাবভঙ্গি থেকে বোঝা যায়। মানে এমন নয় যে টাকা দিয়ে চাকরি পেয়ে সে খুব ভালো পজিশনে মেন্টালি থাকে, সে কিন্তু সবসময় একটা চাপেই থাকে, তারও মনে ইনসিকিউরিটি থাকে। পাবলিক পর্যন্ত বুঝতে পারে, কারণ এটা তো একটা পাবলিক জব, পাবলিক বুঝবে কাকে বসিয়েছে রে বাবা, একটা সাধারণ কথা আমার বুঝতে পারছে না। এটা মানে ডে টু ডে লাইফে অনেকেই কিন্তু ফেস করে, যে অপোজিট দিকে যে চেয়ারে বসে আছে, মানে সে যুক্তি দিয়ে বলছে যে আপনি এটা নিয়ে আসুন, আরে আমার এর জন্য তো এই কাগজটা আছে, তাহলে এটার দরকার নেই। সে তখন বুঝতে পারে না, তখনই কিন্তু পাবলিক বুঝে যায় যে বেটা ইয়ে নয়। আবার একদিকে কোনো প্রবলেম হয়েছে, পাবলিক এসছে, অন্য কারোর টেবিলে প্রবলেমটা চলছে, ওই আওয়াজ শুনে পাশে কেউ একটা এসে প্রবলেমটা সলভ করে দিয়ে বেরিয়ে যায়। তো এইটা হচ্ছে সেই প্রকৃতির ছেলেরা বা মেয়েরা অ্যাকচুয়াল যোগ্য ছিল, তারা কিন্তু সলভ করতে করতে, এবং ডিপার্টমেন্ট সেগুলোকে বুঝতে পারে, কিন্তু এখানে কোনো রিওয়ার্ড দেওয়ার জায়গা নেই। তাই ওইটুকুই জাস্ট রিওয়ার্ড, যে পাবলিক বলছে স্যার আপনি ছিলেন বলে আমাদের উদ্ধার হয়ে গেল, এইটুকু। কিন্তু এটাও একটা পাওয়া, কিন্তু এর থেকে বেশি কিছু না। একটা অ্যাকনোলেজমেন্ট সবসময় থাকে, যেটা আমরা তো ট্রেনে বাসে যাই, ট্রেনে বাসেও যখন লোক বলে যে ঘুগনি খান, আপনার জন্য আমার এটা হয়ে গেছে, ঠিক আছে, আমার 5 বছর ধরে ঝুলছিলাম, অনেক কষ্ট হয়ে গেছে। তো এটা একটা প্রাপ্তি সরকারি জবের, এই জায়গাগুলো ছোট ছোট সুইট মোমেন্ট, যে খুব ভালো লাগার জায়গা। কিন্তু যদি কারণ কর্পোরেট স্টাইল থেকে তো এই স্টাইলে এসেছি, কর্পোরেট স্টাইলের দিকে যদি ভাবি, তাহলে সেখানে সবসময় গ্রোথ হয়, মানে কাজ করছি গ্রোথ হচ্ছে, কাজ করছি গ্রোথ হচ্ছে, মানে পজিশন আস্তে আস্তে হায়ার হচ্ছে। এইখানে সেই জিনিসটা নয়, এখানে অনেকটা বেশি সফট, লিনিয়েন্ট, পাবলিক সার্ভিস, পাবলিক স্মাইল, সেগুলো সুইট মোমেন্ট, ব্যাস, এর থেকে বেশি নেই। কেরিয়ারে কিন্তু খুব গ্রোথ হয় না। তো বা অ্যাজ এ হিউম্যান বিং সুইট মোমেন্ট লাগছে, কিন্তু কেরিয়ার ওয়াইজ যদি ভাবা যায়, তাহলে খুব যে গ্রোথ হচ্ছে সেরকম না, সেটা অনেক বেশি ওই লাইনে স্ট্যাগন্যান্সি এখানে বেশি। কিন্তু ওই যদি
মধ্যবিত্ত বাঙালি যে ব্যালেন্স ওয়েতে চলে তার জন্য গভর্নমেন্ট জব ভালো। তার ফ্যামিলি লাইফের জন্য সে ছুটি পায় মোটামুটি ঠিকঠাক। তার একটা কেরিয়ার লাইফ আছে যেখানে সে কিছু মোমেন্ট তৈরি করতে পারবে যদি সে ভালো কিছু কাজ করে, মানুষের থেকে একদম জেনুইন যেটাকে আশীর্বাদ বলে সেই জিনিস পায়। আবার এট দ্য সেম টাইম অবসর সময় সে কিছু নিজের দিকে মন দিচ্ছে, সে বই পড়ছে, সে অন্য কোনো কাজ করছে, তার পয়েন্ট অফ ইন্টারেস্ট যেখানে রয়েছে এই ব্যালেন্স লাইফটা গভর্নমেন্ট লাইফে আছে, গভর্নমেন্ট জব লাইফে আছে। যেটা যদি খুব ফোকাসড গ্রোথ ওরিয়েন্টেড হিউম্যান বিং হয় তার জন্য অবভিয়াসলি কর্পোরেট লাইফ ভালো। সে ক্রমাগত কাজটা করতে থাকবে এবং ক্রমাগত হায়ার পজিশন আউটকামটা পেলে, মানে রিওয়ার্ড এন্ড যেটাকে সিস্টেম আমরা সাইকোলজিক্যালি বলে থাকি, হ্যাঁ মানে ওই জিনিসটা খুব বেশি হবে। এখন লোকে বলতে পারে যে কর্পোরেট জবে নেই, পয়সা নেই, জব ইনসিকিউরিটি আছে। জব ইনসিকিউরিটি আছে বলেই সেই ফোর্সটা আছে, 100% দিয়ে প্রতিটা দিন কাজ করছে, যার জন্য সিকিউর থাকে বিষয়টা। দুটো দিকে দুটো জিনিস আছে। আমি এদিকে এসেছি, আমি এটার সঙ্গে এখন অ্যাকাস্টমড। আমি জীবনের প্রতিটা জিনিসই করার চেষ্টা করছি, নিজের লাইফ, ফ্যামিলি লাইফ। আমি সোসাইটিতে অতটা হয়তো ইনভলভ হই না, কিন্তু ওই ছোট্ট কথায় হচ্ছে যে একটা ব্যালেন্সড ওয়েতে জীবনটা চলছে, যেটা ওখানে সবসময় ক্যারিয়ার ছাড়া কিছু ভালো না। মাই টাইম সেই জিনিসটা গভর্নমেন্ট জবে অনেক বেশি কর্পোরেট জবের থেকে অনেক বেশি। আচ্ছা, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি যেটা তুমি বলছিলে, যেটার জন্য তোমার এই সুইচ, তুমি আজকের দিনে জানিয়ে ইনভেস্টমেন্টের বিষয়ে অনেক কিছু আইডিয়া করেছো, তো কখনো তোমার এই জিনিসটা সেই সময় মাথায় আসেনি যে আমি একটা টাইম পর্যন্ত কাজ করি, একটা কর্পাস জমিয়ে নিই, সেই কর্পাসটাকে জমিয়ে নিয়ে দেন আমি সুইচ করব যেখানে আমার পছন্দ সেইখানে? মানে মেন ইস্যু তোমার কথা অনুযায়ী আমি যা বুঝলাম সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। তো ধরে নিলে তুমি 40 পর্যন্ত টেনে কাজ করলে কর্পোরেট জবে, একটা ভালো কর্পাস জমিয়ে নিলে, জমিয়ে নেওয়ার পর তারপরে তুমি যেটাকে আমরা ফায়ার নাম্বার বলি, মানে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, রিটায়ার আর্লি। বুঝতে পেরেছি, কিন্তু যে ফ্যাক্টরটার জন্য আমার এদিকে সুইচ করা, সেটা কিন্তু ওই মানে কালকে যদি বার করে দেয়, এটা তো তখন আসবে যখন যেহেতু আমারটা ছিল একটা কোনো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড না, কোনো ইন্ডাস্ট্রিয়াল জব ওরিয়েন্টেড একাডেমিক্স আমার ছিল না, আমারটা ছিল পিওর একাডেমিক্যাল কেরিয়ার। মানে একটা ইউনিভার্সিটিতে তুমি প্রথমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে পড়াচ্ছ, তারপরে তোমাকে করতে হয় পিএইচডি, তোমার সিভিটাকে আরও এনহ্যান্স করার জন্য। সেই পিএইচডির যারা ওর মধ্যে ঢোকে, সেখানে একটা বড় ফ্যাক্টর হয় গাইড। গাইড যদি ঠিকঠাক না পাওয়া যায়, গাইডের ওপর যদি তোমার কোনো রকম ওখানেও যদি ঝামেলা লাগে, তাহলে তোমার আবার নতুন করে শুরু করতে, আবার নতুন গাইডের আন্ডারে ঢুকতে হয়। প্লাস পিএইচডিটা হওয়াটা একটা বিশাল বড় জার্নি। কারোর 3 বছর 4 বছরে হয়, কারোর 10 বছরও লেগে যায়। এইবার সেইটা তোমাকে টানতে হবে, আমাকে ওই 10 বছর আমার লাইফটাকেও টানতে হবে, আমার জীবনটাকেও টানতে হবে, এবং 10 বছর পরে আবার আমাকে একটা যুদ্ধে নামতে হবে, যেখানে হয়তো আমি কলেজ সার্ভিস কমিশন বা কোনো ওই রকম জায়গায় যেতে পারি। যেখানে আমি 2019-এ কলেজ সার্ভিস কমিশনের পরে আবার কিন্তু অনেকটা পরে হয়েছে, কলেজ সার্ভিস কমিশনের অবস্থাও খুব খারাপ। তার মানে আমার একমাত্র আমি দেখেছি আমাদের সঙ্গে ছিল সুমন না সৌমেন বলে একজন ছিলেন, যিনি ইকোনমিক্সে পিএইচডি করেছিলেন। তিনি তারপরে কলেজ সার্ভিস কমিশন দিয়ে গুরুদাস কলেজ বা কোনো কলেজে উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ঢুকেছিলেন, এবং ওনার বয়স কিন্তু মোটামুটি আমার থেকেও আরও 10 বছর বেশি। সৌমেন স্যার খুব সম্ভবত এই বাসেই যেত আমাদের। হ্যাঁ, ঠিক আছে। উনি কিন্তু কলেজ সার্ভিস কমিশন দিয়ে পরবর্তীকালে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পেয়েছিলেন। এবার ওই যে 10 বছর, উনিও যে খুব খারাপ কেরিয়ার চুজ করেছেন এরকম না, কিন্তু আলটিমেটলি এসছেন কোথায়? গভর্নমেন্ট সেক্টরে, ফর দ্যাট সিকিউরিটি। কারণ যেখানে খুশি, ওনারও পটেনশিয়াল খুব একটা খারাপ না, উনি ইকোনমিক্স যথেষ্ট ভালো বুঝতেন। তাহলে ইন্ডাস্ট্রিতে প্রথমে ঢুকলেন, ইকোনমিক্সের মধ্যে তাও ইন্ডাস্ট্রি একটু হলেও আছে, জুলজি বা বায়োলজির মধ্যে নেই।
মানে নেই বলতে আমি আমার পশ্চিমবঙ্গে যেটুকু আমি দেখতে পেয়েছি সেটুকুর মধ্যে। হ্যাঁ, বাইরের দিকে এখন আমি আবার দেখছি বায়ো বটানিকা বলে একটা ওয়েবসাইট বেড়েছে, সেখানে মানে লাইফ সায়েন্স থেকে যারা এমএসসি করছে তারা কিভাবে ইন্ডাস্ট্রিতে ঢুকতে পারে। আচ্ছা। কিন্তু আমার সময় অত অপশানস ছিল না। আমার ক্ষেত্রে সেই যদি ঘুরে ফিরে আমাকে গভর্নমেন্টেই যেতে হয়, তাহলে আমি যদি 10 বছর আগে ঢুকতে পারি, যেমন সৌমেনদা 10 বছর পরে মানে ঢুকলো, আমি যদি 10 বছর আগে ঢুকতে পারি, আমার পে স্কেল তো 3% বাড়তে বাড়তে একটা জায়গায় চলে যাবে। তো বেটার লেট দ্যান নেভার। প্লাস ওই গ্রাইন্ড মাইন্ডসেটের জন্য যেই এজটা হ্যাঁ প্রেফার্ড, সেটাতে কাজটা করে নেওয়াটাই বেটার হবে। করে না, তারপরে মানে বিয়ে হবে, তারপর তো রেসপন্সিবিলিটি বাড়তেই থাকবে। তো তখন আর এসকেপটা অনেকের ক্ষেত্রে চেয়েও করে হয়ে ওঠা, তখন যদি মানে তখনকার চাপটা অন্যরকম চাপ হয়ে যায়। মানে যেটা বিয়ার করা আমার মনে হয়েছিল খুব কঠিন, খুব কঠিন। 40 বছর বয়সে যেখানে একটা সংসার থাকবে, বাচ্চা থাকবে, কিছু লোনও থাকবে, সেইগুলোকে কিভাবে তখন কভার করা যাবে? তো এটা যদি আমি পশ্চিমবঙ্গের বাইরে বোম্বে বা দিল্লিতে জন্মাতাম এবং সেখানে যদি কোথাও ঢুকতাম, সেখানে আমি জানি একটা সুইচ থেকে আরেকটা সুইচ করবো, আমার সুইচ হয়ে যাবে। ব্যাঙ্গালোরে থাকতাম, আমার সুইচ হয়ে যাবে। আমার অপশানস অনেকগুলো আছে, তাহলে ওখানেই থাকতাম। অনেক অপশানস থাকলে এরকম মাইন্ডসেট, এরকম ফায়ার ভাবা যায় যে আমরা তো চারদিকটা দেখছি। আমি পাস আউট করেছি, আমার সঙ্গে আমার 10 জন বন্ধু আরও পাস আউট করেছে, তারা 10টা সেক্টরে গেছে এবং তারাও গ্রো করছে, আমিও গ্রো করছি। বোঝা যায় যে একটা ছাড়বো আর একটা ধরবো। কিন্তু সবাই একটা জায়গায় গিয়ে স্ট্যাগনেন্ট হয়ে গেছে, কেউ কোনো অপশান পাচ্ছে না রাদার দেন গভর্নমেন্ট জব, যেহেতু জব সিকিউরিটি একটুখানি আছে, আর তো কোনো অপশানই নেই। তাহলে করবো কি? অন্য সিটিতে থাকলে হয়তো অনেক বেশি ওটা আসতো, সুযোগ সুবিধা পেতে বেশি। ওই ফায়ার নাম্বার আমি অনেক বেশি গ্রাইন্ড করে একটা ছাড়ছি আর একটা ধরছি। না, আমি আমার সিনিয়রদের মধ্যে একটা দাদাকেই দেখেছি, আদিত্য দা, যে জনসনে ঢুকেছিল। আচ্ছা, ঠিক আছে। তারপরে সেখান থেকে এখন ইস্টার্ন রিজিয়নের কোনো একটা কোম্পানির হেড। ঠিক আছে। ও ছাড়া সবাই কিন্তু খুব উপরের দিকে যেতে পারে, ইনক্লুডিং আমি। মানে তাহলে আমি দেখতে পাচ্ছি না আমার সিনিয়র ব্যাচের কাউ অনেক কিছুর দিকে গেছে, তাহলে আমার মনের মধ্যে কী হবে? ভীতি। ঠিক আছে। আজকে বসে বসে অনেক কিছু বলা যায়, কিন্তু একটা স্টুডেন্ট, একটা জুনিয়র, একটা ইয়ং অ্যাসপারেন্ট হিসেবে যদি ভাবা যায়, তার কাছে অপশান কোথায়? সে যা দেখবে সেটাই তো তার অপশান হবে। তখন তো ইন্টারনেটও যে বিশাল কিছু ছিল, এখনও যদি কেউ ভাবে, এখন মানুষ কি দেখছে যে আমার সিনিয়রেরা ব্লগিং করছে, তাহলে ওটা আমার একটা ফিজিবল অপশান। 2018 সালে কোথায় ওরকম কোনো অপশান ছিল না। বিষয়টা তো লকডাউনের পর এই লেভেলে পৌঁছালো। তাহলে সবার কাছে তখন অপশানই হচ্ছে আমার মানে আমার ইমিডিয়েট সিনিয়ররা কি করছে। আমি যে এই ডিগ্রিটা, এই কোর্সটা করছি, তারপরে আমার সিনিয়রেরা যদি, যেমন আমি আগের দিন দেখছিলাম একটা জায়গায় যে আইআইটি থেকে বেশিরভাগ লোক আইআইএমে যায়, মানে গ্র্যাজুয়েট হওয়ার পর আইআইএমে যায়, এবং সেখান থেকে বেশিরভাগ মানে 70-80% মানে যারা টপ 100-এর মধ্যে পড়ে, তারা বেশিরভাগই সুইচ করে হচ্ছে ইউকে, ইউএসএ, ক্যালিফোর্নিয়া, হ্যানা তেনা, ওই সমস্ত জায়গায়, এবং তারপরে তাদের একটা গ্রোথ দেখতে পায় তারা। তাহলে তারা সিদ্ধান্তটা কীভাবে নিচ্ছে? তাদের সিনিয়ররা ওই পাথ ওয়ে চুজ করছে, দিয়ে একটা ক্যারিয়ারে ভালো গ্রোথ, একজন ইন্সপায়ার করছে, বাকিটা ওই জিনিসটাকে ফলো করছে যাদের ক্যাপাবিলিটিস রয়েছে। হ্যাঁ, এটা প্র্যাকটিক্যাল। এখন আমি কোনো ট্রেন্ড সেটার নই যে আমি একদম স্রোতের বিপরীত দিকে গিয়ে কিছু একটা খুঁটি পুঁতলাম আর সেটা জোম্যাটো হয়ে গেল। আমি ওরকম নই এবং ওরকমভাবে ভাবিও নিত। এখন হয়তো কিছুটা সিকিওর বলে মাথার মধ্যে অনেক কিছু আইডিয়া ঘুরতে পারে, কিন্তু তখন ছিল না। তখন হচ্ছে আমাকে ওই সার্ভাইভ করতে হবে, পৃথিবীতে সার্ভাইভ করতে হবে, স্বাভাবিক। সেই জন্য সার্ভাইভাল মানে তখন যেটা প্রায়োরিটি থাকে আমার যা মনে হয় ফিনান্সিয়ালি। হ্যাঁ, যে আমার মাসের মোটামুটি 30,000 টাকা আমাকে কামাতে হবে আগে, একদম ফার্স্ট স্টেপ। তারপরে তো এসআইপি, হ্যানা তেনা, ওসব ভাবতে পারবো। কিন্তু প্রথমে তো আমাকে নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশন না হলে ওই সবগুলো তো কিছু পসিবলই না।